ক্ষমতা হারানোর ভয়ে যে ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে রয়েছেন তা স্পষ্ট হয়ে উঠেছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের মধ্য দিয়ে। কিন্তু এই স্বৈরাচারের পতন হতেই হবে। এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তাই তারা বুঝতে পারছেন আওয়ামী লীগের যদি পতন আজ হয়, এটা দল হিসাবে আওয়ামী লীগের জন্য ভালোই হবে। কয়েকটি কারণে বর্তমানের এই আন্দোলন সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে পুলিশের সেই আগের মানসিকতা নেই। তারা এখন জানে যে বাংলাদেশে এই ধরনের আক্রমণ যদি শিক্ষার্থীদের উপরে করা হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে ছাড়বে না। কিন্তু বাংলাদেশের এই দীর্ঘ 17 বছরের পঞ্জীবিত ক্ষোভ যে এতটা বিস্ফোরণ আকারে তার উপরে ধেয়ে আসবে, সেটা তিনি কল্পনা করতে পারেননি। গণ অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? যে শেখ হাসিনার পরাজয় কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। শেখ হাসিনার পরাজয় অলরেডি হয়ে গেছে, আর গণ অভ্যুত্থান ঘটার বাকি নাই, অলরেডি গণ অভ্যুত্থান ঘটে গেছে। এই কর্মসূচিকে সমর্থন দিয়েছে বিএনপি, হেফাজত সহ সকল বিরোধী রাজনৈতিক দল। অন্যদিকে পুলিশ বেপরোয়াভাবে তার অবস্থান নিয়েছে। ছাত্রলীগ এই সময়টিতে যে বিপর্যয়ের মধ্যে পড়লো, এটি আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। যুবলীগ এই সময়ের মধ্যে যে ক্ষতির মধ্যে পড়লো, এই আন্দোলনকারীদের সাথে তারা পেরে উঠলো না, এটি আওয়ামী লীগের জন্য অনাগত দিনে বিরাট একটা ঝুঁকি হিসাবে কাজ করবে। দর্শক, কোন পথে যাচ্ছে বাংলাদেশ? দুর্নীতিবাজদের ঘুম হারাম, সরকার পতনের আশঙ্কায় দালালদের বেহাল অবস্থা। দর্শক, ঠিক এমনই মন্তব্য করেছে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মোল্লা রনি। তিনি কিসের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ডক্টর জাহিদুর রহমান বলেছেন সরকারের পতন নিশ্চিত। দর্শক, তারা যখন কথা বলে অবশ্যই এর কিছু প্রমাণ এবং ভিত্তি নিয়েই কথা বলে। তাই বলবো দর্শক, একটু পরেই আপনারা সেই প্রমাণগুলো দেখতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলার চেষ্টা করছেন বাংলাদেশ এখন গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে জনবিক্ষোভ দেখা দিতে পারে। তো দর্শক, সেটা ঠিক কখন হতে পারে এবং কিভাবে হবে এবং এটার মাধ্যমে সরকারের কোনো ক্ষতি হতে পারে কিনা দর্শক সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ডক্টর ফয়জুল হকও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, যার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। দর্শক, সবশেষে আপনারা জানতে চলেছেন আজ কিন্তু পুরো বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু দর্শক, এই কর্মসূচির মাধ্যমে সকল রাজনৈতিক বা সকল বিরোধী রাজনৈতিক দলগুলো একসাথে মাঠে নামছে শিক্ষার্থীদের সাথে। তো দর্শক, যাকে বলে গণ অভ্যুত্থানেরই নামান্তর। প্রিয় দর্শক, এর প্রেক্ষিতে ঠিক কি কি হতে চলেছে সেটিও আপনারা জানতে চলেছেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কয়েকটি কারণে বর্তমানের এই আন্দোলন সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে পুলিশের সেই আগের মানসিকতা নেই। তারা এখন জানে যে বাংলাদেশে এই ধরনের আক্রমণ যদি শিক্ষার্থীদের উপরে করা হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে ছাড়বে না। এবং বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে কি পরিমাণ অপমান অপদস্থ করছে সেটা ইতিমধ্যেই আমাদের প্রিয় ভাই প্রথম শহীদ সাঈদকে যখন শহীদ করা হয়েছে তার থেকে সারা বাংলাদেশের পুলিশ জেনে গিয়েছে। তারা জেনে গিয়েছে কতটা ঘৃণার পাত্রে রূপান্তরিত হয়েছে। আমি জানি না এই পুলিশ ইতিমধ্যেই বর্ডার ক্রস করে ফেলেছে কিনা, নাকি এখনো কোনো বেরাকে গোপনে চাকরি করছে। দ্বিতীয়ত হচ্ছে এই ফ্যাসিবাদের শেখ হাসিনা তিনি কিন্তু জানতেন না যে বাংলাদেশে এরকম কোনো আন্দোলন হতে পারে। তার ধারণা ছিল দেশে যেহেতু সকল বড় বড় মহারথীদেরকে আন্দোলন থেকে থামিয়ে ফেলেছি, গ্রেপ্তার করেছি, গুলি করেছি, বর্ষণ করেছি, সবই যেহেতু পেরেছি, 5ই মে থামাতে পেরেছি, 28শে অক্টোবর পেরেছি, বিএনপির আন্দোলন, জামাতের আন্দোলন, চরমনায়ের আন্দোলন সব ঠেকাতে পেরেছি, বাকি কি ছাত্র তুচ্ছ মনে করে তাদেরকে গুরুত্বহীন মনে করেছিল। কিন্তু বাংলাদেশের এই দীর্ঘ 17 বছরের পঞ্জীবিত ক্ষোভ যে এতটা বিস্ফোরণ আকারে তার উপরে ধেয়ে আসবে সেটা তিনি কল্পনা করতে পারেননি। যে কারণে বিভিন্ন ছাগল কাণ্ড, মতিউর কাণ্ড, আপনার এই যে দুর্নীতির বিভিন্ন মানুষের নাম আসছে, তার পরিবারের দুর্নীতি, তার চাকর বাকরের দুর্নীতি, এগুলো আসার পরেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন শেখ হাসিনা। কারণ কিছুটা তিনি পরিকল্পনা করেই এদেরকে নিয়ে এসেছিলেন সামনে। কিন্তু তার সকল পরিকল্পনা মহান আল্লাহর পরিকল্পনার কাছে ভেস্তে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। কারণ আপনি দেখেন, বাংলাদেশের এখন প্রশাসনও শেখ হাসিনাকে বিশ্বাস করে না, বাংলাদেশের পুলিশ তারাও এখন বিশ্বাস করে না। এই বেনজিররা যারা শেখ হাসিনার কাছ থেকে হৃষ্টপিষ্ট হয়েছে তারাও কিন্তু এখন তাকে বিশ্বাস করে না। আওয়ামী লীগের মনোবল ভেঙে গিয়েছে, কারণ দুদিনের আন্দোলনে
ছাত্রলীগ সমগ্র ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের এমন কোনো ক্যাম্পাস নেই যেখানে ছাত্রলীগকে এখন সম্পূর্ণ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র এবং ছাত্রীরা মনে না করে। হতে পারে সে প্রগতিশীল ছাত্রছাত্রী, হতে পারে সে ধর্মভিত্তিক ছাত্রছাত্রী, হতে পারে তার কোনো পরিচয় নেই, কিন্তু তার একটা পরিচয়, তিনি ছাত্রছাত্রী। এই যে কোনো পরিচয়েরই হোক না কেন, সবার মধ্যে ধারণা হয়েছে আর যাই হোক ছাত্রলীগ আমাদের মানবতার কোনো সংগঠন হতে পারে না। তৃতীয় যে বিষয়টি আপনারা দেখেছেন যে বাংলাদেশের যারা আস্ফালন করত, কিছু মন্ত্রী এমপি, তারা কিন্তু বাংলাদেশে সাংস্কৃতিকভাবে একটি পরিবর্তন করাতে চেয়েছিল। মনে মনে ভেবেছিল এদেশের সকল কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে, গান, কনসার্ট, নায়ক নায়িকাদের অবাধ সুযোগ সুবিধা, টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি। কিন্তু এন্ড অফ দ্য টাইমে যখন ছাত্রদের আন্দোলনটা আসলো, চাপে পড়ে হলেও সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা কিন্তু এখন সরকারের বিরুদ্ধে এক প্রকার হয়ে গিয়েছে। এখন 10 মিনিটসের মতো একটি জনপ্রিয় স্কুলকেও আজকের সরকার তার টাকা বন্ধ করতে বাধ্য হচ্ছে। তার মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো কোনো আন্দোলনের সময় একত্রিত হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো এত বড় বড় আন্দোলন হয়েছে কিন্তু সবাই আসেনি। কিন্তু আজ আমাদের এই ছোট্ট ছাত্র ভাইদের প্রচেষ্টাকে সবাই সাদরে গ্রহণ করেছে, কারণ বাংলাদেশের মানুষ চায় মুক্তি, বাংলাদেশের মানুষ চায় শান্তি। আমার বিশ্বাস বর্তমান সময়ে শেখ হাসিনা কিছু মিস্টেক অটোমেটিক করবে, যেটা আপনি শিখিয়ে দিলেও করবে, না দিলেও করবে, অ্যাডভাইস দিলেও করবে, অ্যাডভাইস না দিলেও করবে। যেমন আপনি দেখেন চায়না থেকে এসে বিবৃতি দিলেন, আবার আজকে কার পরামর্শে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। দুটো জায়গায় তিনি রং করেছেন বলে বিশ্বাস করি। এখন তার হাতে আছে আর একটি অপশন, সেটা হচ্ছে হয় আপনাকে চরমভাবে দমন করবে, না হয় তাকে নরম সুর হতে হবে। নরম হলেও পতন, চরমভাবে দমন করলেও পতন। কারণ আজকে যে ভাষণ দিয়েছেন তার মধ্যেও তার উগ্রপন্থী অবস্থান ছিল, তার মধ্যে তার লিয়াজো মানসিকতা ছিল না। আর লিয়াজোও সে করতে পারছে না, কারণ তিনি তো লিয়াজো করলে তার যারা লোয়াকাণ্ডা রয়েছে তাদেরকে তো তিনি এক ধরনের ভাব দেখিয়ে ফেলেছেন এই 17 বছর পর্যন্ত। 3 দিন আগেও বলেছেন আমি কাউকে কেয়ার করি না, আমি বঙ্গবন্ধুর কন্যা। তো এই ভাবটা তো আর রাখতে পারবে না, সে কারণে তিনি সেটাও পারছেন না। না পারছেন ছাত্রদেরকে ডেকে সমাধান করতে, না পারছেন তিনি নিজে কোনো উদ্যোগ নিয়ে কোনো কিছু করতে, আবার না পাচ্ছেন আপনাদের সাথে ছোট্ট মানসিকতাও প্রকাশ করতে। সবকিছু মিলে শেখ হাসিনা একটা গ্যারাকলের মধ্যেই নিজেকে নিজে ফেলে দিয়েছেন। আর কারো যখন পতন হয় এভাবেই হয়। এখন তিনি আজকের ভাষণ দিলেন, তাও মিস্টেক করলেন। সেদিন রাজাকার বলে খেপিয়ে দিলেন, তাও মিস্টেক করলেন। তার আগে ছাত্রদেরকে অবজ্ঞা করে এই ছোট্ট আন্দোলনটাকে বিশাল আকারে রূপায়িত করার জন্য সবকিছুর দায় দায়িত্ব এই আওয়ামী লীগের। আওয়ামী লীগ সরকারের ইতিহাসের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর এবং জটিল একটা সময় তারা এখন পার করছে। অতীতে তাদের অনেকগুলো বিপদ এসেছিল বিভিন্ন সময়টিতে। যখন তারা বিরোধী দলে ছিল তখন তাদের সমস্যা ছিল, গ্রেনেড হামলার মতো পরিবেশ তারা মুখোমুখি করেছে বা মোকাবেলা করেছে। তারপর এরশাদ জমানাতে তারা খুবই বিপদে ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাদের সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আবার 2009 থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার তারা মারাত্মক বিপদে পড়েছে, সীমাহীন গণ আন্দোলন থেকে শুরু করে সব জায়গাতে। কিন্তু এবারের যে সমস্যাটি, সেই সমস্যাটি হলো অতীতের সকল সমস্যা যোগ করলেও এইবারের সমস্যাগুলোর সমান হবে না। এখন আমরা আপাতত দৃষ্টিতে যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা কোটা বিরোধী আন্দোলন করছে। পচার সামুকে আমি আর আগে একটা ভিডিও করেছিলাম, সরকারের বা আওয়ামী লীগের পা কাটতে যাচ্ছে বা কাটবে, কিন্তু আসলে এখন পচার সামুকে পা কাটা না, পা কেটে একেবারে রীতিমতো গ্যাংগ্রিন। আপনি জানেন যে এখানে যখন মাংসে পছন্দ ধরে, হাড্ডিতে পছন্দ ধরে এবং পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না, সেটিকে গ্যাংগ্রিন বলা হয়। তো আন্দোলনের মাঠে, রাজনীতির মাঠে, কূটনীতির মাঠে এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গা এখন কেটে ফেলা, ছেঁটে ফেলা, এছাড়া এখন সরকার কোনো বিকল্প নাই। ছাত্রলীগ এই সময়টিতে যে বিপর্যয়ের মধ্যে পড়লো, এটি আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। যুবলীগ এই সময়ের মধ্যে যে ক্ষতির মধ্যে পড়লো, এই আন্দোলনকারীদের সাথে তারা পেরে উঠলো না, এটি আওয়ামী লীগের জন্য অনাগত দিনে বিরাট একটা ঝুঁকি হিসেবে কাজ করবে। এই সময়টিতে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা যে কর্মকাণ্ড করলো, সেই কর্মকাণ্ডের ফলে সরকারকে 100 বার চিন্তা করতে হবে আগামী দিনে যে কোনো পুলিশি অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে। এরপর এই কয়দিনের যে আন্দোলন এবং সংগ্রাম, এটা যদি শেষও হয়ে যায়, কত হাজার কোটি টাকা সরকারের এখন যে ত্রাহি অবস্থা, সেই ত্রাহি অবস্থার মধ্যে যে কত হাজার কোটি টাকা সরকারের ক্ষতি হয়েছে, এটি হিসাব করলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে। এটি সরাসরি যেভাবে রাজকীয় ফান্ড থেকে গেছে, অর্থাৎ সরকারের ফান্ড থেকে গেছে, অর্থাৎ এই যে সকল সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সরকারের পুলিশ বাহিনীকে যে ধরনের ভাতা দিতে হয়েছে এই কয়দিনে, বিজেপিকে ভাতা দিয়ে অতিরিক্ত এই যাকে বলে ভাতা দিয়ে তাদেরকে রাস্তায় নামাতে হয়েছে, যে ধরনের আর্মস অ্যামুনিশন ক্ষয় হয়েছে, এবং সারা দেশে বিদেশে যে ধরনের ভাবমূর্তি ক্ষতি হয়েছে, এবং সরকারের যে এই কয়দিন যে রেভিনিউ আর্নিং, সেটা যে কোনো রেভিনিউ আর্নিং, সরকারের 100টা যদি রেভিনিউ আর্নিং খাত থেকে পুরো খাতটি এই সময়টিতে রীতিমতো ধস নেমেছে। এটি সামাল দেওয়া এই মুহূর্তে সরকারের জন্য সত্যিকার অর্থে কঠিন একটি বিষয়। তো এইগুলো নিয়ে
একটা নিদারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং সেই পরিবেশের কারণে কি হচ্ছে, সরকার নিজে যেমনভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং একই কারণে অনেকে এই ক্ষুদ্র বিষয় নিয়ে, যেটা একেবারে সরকারের হাতের মুঠোয় ছিল, সেটার মধ্যে এখন অশনি সংকেত খুঁজে বেড়াচ্ছে। অনেকের মধ্যে সরকার পতনের আভাস দেখতে পাচ্ছে, ইঙ্গিত দেখতে পাচ্ছে। অনেকে সরকার পতনের আশঙ্কা করছে, ভয় পাচ্ছে। এবং এটি সরকার বিরোধী দলের যারা লোক, সরকার বিরোধী যারা রয়েছেন বা বিরোধী দলে যারা রয়েছেন, তাদের সাথে খোদ সরকারি দলে যারা লোকজন রয়েছেন, তাদের মধ্যে এই আতঙ্কটা প্রবল আকার ধারণ করেছে। আপনি দেখেন যে সমস্ত গলাবাজ লোকজন আছে, একজনের গলা নেই, একজনের মুখে হাসি নেই, একজনের মুখে কোনো কথা নেই, এবং কেউ রাজপথে নেই, একদম চুপচাপ, কুল্লু খালাস, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে কি হচ্ছে, এই যে সরকার পতনের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে এই সরকারের মধ্যে 3 ধরনের শ্রেণী আছে। একটা হলো ক্ষমতাধর তেলবাজ শ্রেণী রয়েছে, ধাপ্পাবাজ রয়েছে, দালাল রয়েছে, আর একটা গ্রুপ রয়েছে যারা সুবিধাভোগী। তো এই 3 গ্রুপের মধ্যেই একটা পলায়নপর মনোভাব শুরু হয়েছে, এবং অনেকে যারা ঠিক বিরোধী দলের লোকের সাথে কথা বলতো না, বা অনেকে দেখা যাচ্ছে যে দুনিয়াতে কিয়ামত হবে, মৃত্যু হবে, এই ধরনের জিনিস তারা ভুলে গিয়েছিল, তারা এখন ইয়ানফসি ইয়ানফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সরকারি অফিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। তো এর ফলে আওয়ামী লীগকে এ যাত্রায় তারা টিকবে কিনা বলতে পারি না। যদি টিকে থাকে, তাহলে এই যে এখন যে সমস্যা, এরকম সমস্যা খুব দ্রুত আবার তাদেরকে যাকে বলা হয় মোকাবেলা করতে হবে, এবং সেটি হবে আরো ভয়াবহ। এর কারণ হলো এখন ছাত্ররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে যে দাবি দাওয়া যুক্ত আছে, তার সঙ্গে অর্থনীতি নেই। কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো অর্থনৈতিক সমস্যা, এবং এই অর্থনৈতিক সমস্যা নিয়ে তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে খুব দ্রুত সমস্যার সৃষ্টি হবে, ব্যবসায়ীদের সঙ্গে সমস্যার সৃষ্টি হবে, তারপরে বিদেশি বন্ধুদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যার পাশাপাশি কূটনৈতিক বিষয়াদি নিয়ে সমস্যার সৃষ্টি হবে। দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে সকল স্তরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এই কর্মসূচিকে সমর্থন দিয়েছে বিএনপি, হেফাজত সহ সকল বিরোধী রাজনৈতিক দল। অন্যদিকে পুলিশ বেপরোয়াভাবে তার অবস্থান নিয়েছে। অনেক রাত পর্যন্ত শনির আখড়া সহ বিভিন্ন স্থানে গোলযোগ চলছে। এর মধ্যে আজকেই সকাল থেকেই শুরু হবে কমপ্লিট শাটডাউন, যেখানে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছু চলবে না বলে ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনকে একেবারে সরাসরি সমর্থন করেছে হেফাজত ইসলাম, এবং তারা রাজপথে নামার ঘোষণা দিয়েছে। রাত 10টার দিকে দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। এশারের নামাজের পর হঠাৎ মাদ্রাসা থেকে হুড় করে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ডাকবাংলো চত্বরে জমায়েত হয়। এ সময় তারা সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, নিহত, আহত হওয়ার প্রতিবাদে সংহতি সমাবেশ করে। হেফাজতে ইসলামের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দর্শক, আজকে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা সরাসরি জড়িত না হলেও তাদের নৈতিক সমর্থন আছে, এবং কালকের যেই কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা সমর্থন দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে সকল বিরোধী রাজনৈতিক দল এখন এই সমর্থনে নামবে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা একেবারে একাত্ম হয়ে গেছে। যদিও ক্যাম্পাস বন্ধ করা হয়েছে, কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা দেশে। ফলে যে যার অবস্থান থেকে মাঠে নামবে। মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই দাবি আদায়ের জন্য রাজপথে নামে এবং সড়ক, রেল, নানা পথগুলো যদি অবরুদ্ধ করার চেষ্টা করে, এবং পুলিশ যদি তার মুখোমুখি দাঁড়ায়, যদি পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু কতটা শান্তি অবস্থান বজায় থাকবে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ। প্রধানমন্ত্রী আজকের ভাষণে তিনি অপেক্ষা করতে বলেছেন উচ্চ আদালতের রায়ের জন্য, এবং বলেছেন যে তারা ন্যায় বিচার পাবেন বলে তিনি আশা করেন। কিন্তু একবারও তিনি কিন্তু যেই সমঝোতার কথা, আলোচনার কথা, সংলাপের কথা বলেননি, বা ভেতরে ভেতরে যে তাদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ একটা অবস্থানের দিকে, সেটা শান্তিপূর্ণভাবে এই সংকট সমাধানের জন্য সবার সাথে আলাপ আলোচনার যে উদ্যোগ আয়োজন, সেই কথা কিন্তু ঘোষণা হয়নি। যার ফলে অনেকেই হতাশ হয়েছে। বহু ঘটনা ঘটেছে। রংপুরে আবু সাইদের ঘটনা সবার মুখে মুখে, কিভাবে বুক পেতে দিয়ে সে গুলি ধারণ করেছে। কিন্তু রংপুরের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ছাত্রীদের উপর নির্যাতনের ঘটনা, কোনো ঘটনা প্রধানমন্ত্রী উল্লেখ করেনি। শুধুমাত্র চট্টগ্রামের ঘটনা উল্লেখ করেছে, যেখানে ছাত্রলীগের কর্মীরা আহত হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে সরকার একেবারে তার মতন করে, দলের মতন করে চলছে। গত কয়েকদিন ধরে ওবায়দুল কাদের যা বলছেন, প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কিন্তু সেটি প্রতিফলন ঘটলো তার ভাষণে।
ফলে স্বাভাবিকভাবে এই সংকটের নিরসন হবে, বিরোধীদেরকে মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, তাদেরকে আলোচনা করে এই সংকটের সমাধান হবে। এইরকম কিন্তু মনোভঙ্গি বা প্রস্তাব না আসায় সবাই হতাশ। বিশেষ করে চিত্র তারকা সাকিব খান, ক্রিকেট তারকা তামিম, লিটন দাস, মুশফিকুর রহমান সবাই কিন্তু বারবার আলোচনার কথা বলছে। অন্যান্য বিশিষ্ট বুদ্ধিজীবীরা তারাও সংলাপ সমঝোতার মধ্য দিয়ে এটি একটু নমনীয় হয়ে আলোচনার জন্য বারবার উদাত্ত আহ্বান জানালেও কিন্তু সরকার কঠোর অবস্থানে আছে এবং তারা একেবারেই নিশ্চিত ভাবে ধরে নিয়েছে যে এর মধ্যে বিএনপি জামাতের রাজনৈতিক ইন্ধন আছে, ফলে সেটিকে মোকাবেলা করার জন্য তারা যতটা সচেষ্ট, মূল আন্দোলনকারী যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদেরকে ডেকে তাদের কথা শুনে এই সমাধানের দিকে যাওয়ার সেই পথটা একেবারেই সংকুচিত হয়ে গেছে, বা সেই আহ্বানটা এখনো পর্যন্ত রাত পার হলেও শোনা যায়নি। কিন্তু ইতিমধ্যে কিন্তু কর্মসূচির ব্যাপারে সকল বিরোধী দল রাজপথে কালকে যদি নামে এবং সাথে পাশাপাশি সরকারি দল এবং পুলিশ তাদেরও যদি অবস্থান মুখোমুখি হয় তাহলে পরিস্থিতি কি হবে তা নিয়ে গত রাত থেকেই কিন্তু সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দর্শক, প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বা ছাত্রলীগের সংঘর্ষের পরও আপনি কি এই আন্দোলনটাকে সমর্থন করছেন কিনা তা অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।